আজ গায়ত্রী দেবীর বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিল, কারণ আজকে গায়ত্রী দেবীর নতুন বৌমা শ্রীলেখার মুখ দেখানোর অনুষ্ঠান। গায়ত্রী দেবী তার একমাত্র ছেলে রাকেশের জন্য শিক্ষিত সুন্দরী শ্রীলেখাকে উপযুক্ত পাত্রী বলে মনে করে। গতকাল খুবই ধুমধাম করে রাকেশের সঙ্গে শ্রীলেখার বিয়ে হয়। নিজের সুন্দরী বৌমাকে দেখে গায়ত্রী দেবীর মনটা একেবারে ভরে ওঠে, তাই সে আজকে তার সুন্দরী বৌমার মুখ দেখানোর জন্য এক বড় রকম মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই শ্রীলেখার সুন্দর মুখ দেখার পর খুবই প্রসন্ন হয়, আর তাকে কেউ বা উপহার আবার কেউ বা টাকা দেয়। তখনই গায়ত্রী দেবীও তার বৌমাকে দেওয়ার জন্য এক সুন্দর উপহার নিয়ে চলে আসে। বৌমা, তোমাকে তো এবার কালো টিকা পরিয়ে দিতে হবে যা দেখছি, কারণ আমার মনে হচ্ছে আমার সুন্দরী বৌমার দিকে সবাই নজর দিচ্ছে। হা হা হা। আচ্ছা বৌমা, তোমার জন্য কিন্তু একটা উপহার আছে। এই নাও, আমার সুন্দরী বৌমার জন্য এই সুন্দর বড় বড় ঝুমকা। তোমার পছন্দ হয়েছে তো? শাশুড়ি মায়ের কাছ থেকে বড় বড় সুন্দর ঝুমকা উপহার পেয়ে শ্রীলেখা প্রচন্ড পরিমাণে খুশি হয়। ওয়াও, এই ঝুমকাগুলো দেখতে কত সুন্দর আর কত বড় বড় ঝুমকা। এত বড় ঝুমকা আমি আগে কখনোই পরিনি। আর মা, এই ডিজাইনটা তো কত ইউনিক। আপনি এত সুন্দর ঝুমকা কোথায় পেলেন? আমার তো এটা খুব পছন্দ হয়েছে, আমি এখনই ঝুমকাটা পরে নিচ্ছি। এই বলে শ্রীলেখা তখনই তার নিজের কানের দুল দুটো খুলে রেখে শাশুড়ি মায়ের দেওয়া বড় বড় ঝুমকা দুটো পরে নেয়, আর এর ফলে শ্রীলেখাকে দেখতে আরো সুন্দর লাগে। এই তো, আমার বৌমা এমনিতেই সুন্দর, আর তার উপরে এই ঝুমকা দুটো পরার পর আমার বৌমাকে আরো সুন্দরী দেখাচ্ছে। সেখানে উপস্থিত সকল আত্মীয় স্বজন অবাক হয়ে শ্রীলেখার ঝুমকার দিকে তাকিয়ে থাকে, কারণ সকলে সেই বড় বড় ঝুমকার ইউনিক ডিজাইন খুবই পছন্দ করে। আর বিশেষ করে গায়ত্রী দেবীর বড় জা এবং তার বৌমা কিছুতেই শ্রীলেখার ঝুমকা থেকে চোখ সরাতে পারে না। মা, আপনি তো আমার মুখ দেখার অনুষ্ঠানে আমাকে এত সুন্দর উপহার দেননি। দেখুন তো, কাকিমা শ্রীলেখাকে কত সুন্দর সুন্দর বড় বড় দুটো ঝুমকা উপহার দিল, আর আপনি আমাকে ছোট ছোট কানের দুল দিয়েছিলেন। আপনি এত কিপটে কেন বলুন তো? চুপ করো বৌমা, সবার সামনে তুমি আমাকে অপমান করবে বলে ঠিক করেছো? এই ঝুমকাটা দেখে তোমার থেকে বেশি আমি অবাক হচ্ছি। দাঁড়াও, আমি একবার গায়ত্রীকে জিজ্ঞাসা করি এই ঝুমকা দুটো কোথা থেকে পেয়েছে। এই বলে মোনালিসা দেবী তার ছোট জায়ের কাছে গিয়ে বলে, কি রে ছোট, এই ঝুমকাগুলো তুই কোথা থেকে পেলি? আসলে ঝুমকা দুটো আমার বৌমারও খুবই পছন্দ হয়েছে। আমি আমার বৌমাকে সেরকম কিছু উপহার দিতে পারিনি তো, তাই আমি ভাবছি এরকমই ঝুমকা আমার বৌমাকে কিনে দেব। তুমি হয়তো ভুলে গেছো দিদি, আমরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমাদের শাশুড়ি মা তোমাকে একটা 7 নলির হার উপহার দিয়েছিল, আর আমাকে এই ঝুমকা দুটো উপহার দিয়েছিল। আমি অনেক বছর ধরে এই ঝুমকা দুটো সামলে রেখেছিলাম আমার নতুন বৌমাকে দেব বলে। মা, আপনার শাশুড়ি মা আপনাকে 7 নলির হার উপহার দিয়েছিল? আপনি কি করেছেন সেই হারটা? আপনি তো চাইলেই ঠাকুমার দেওয়া 7 নলির হারটা আমাকে দিতে পারতেন। দেখুন তো, কাকিমা নিজের বৌমাকে কত ভালোবাসে। এই বলে পিঙ্কি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। মোনালিসা দেবী সবার সামনে অপমানিত বোধ করে, তাই সেও আর সেখানে না দাঁড়িয়ে নিজের বাড়িতে চলে যায়। শাশুড়ি মা বাড়িতে যাওয়া মাত্রই পিঙ্কি আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকে। দীর্ঘ 3 দিন ধরে পিঙ্কি তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করে। আমি কিছু জানি না, আপনি ঠাকুমার দেওয়া 7 নলির হার আমাকে দিন, আর তা না হলে শ্রীলেখার মতো ঝুমকা আমাকে বানিয়ে দিন, তবেই আমি ঝগড়া ঝামেলা বন্ধ করব, আর সেই সাথে আমি বাড়ির কোনো কাজও করব না। বৌমা, তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? আমি বললাম তো, তোমার শ্বশুর মশাই চিকিৎসার জন্য আমার কাছে টাকা ছিল না, আর তাই আমার শাশুড়ি মায়ের দেওয়া 7 নলির হারটা আমাকে বিক্রি করতে হয়েছিল। সেই হারটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি তোমাকে দিয়েই দিতাম, আর এখন তো ওরকম ঝুমকা বানাতে গেলে অনেক টাকার দরকার, অত টাকা আমি পাবো কোথায়? ঠিক আছে, আপনি দেবেন না তাই তো? এবার যা করার আমাকেই করতে হবে দেখছি। যে করেই হোক ওই ঝুমকা আমার চাই, আমি শ্রীলেখার কাছ থেকে ওই ঝুমকা হাতিয়ে নেব। এই বলে পিঙ্কি তখনই দোতলাতে নেমে যায়। আসলে তারা সকলে একই বাড়িতে বসবাস করত। মোনালিসা দেবী তার পরিবারকে নিয়ে 3 তলাতে থাকতো, আর গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে 2 তলাতে থাকতো। একই বাড়িতে থাকলেও তাদের সংসার আলাদা আলাদা ছিল। পিঙ্কি নিচে নেমে দেখে যে, মা চলুন, বাজারে যাবেন বললেন তো? আমি একদম রেডি, তাড়াতাড়ি চলুন। আমি বাজারে যাব বলেছি, তুমি আবার এই ঝুমকা পরে তৈরি হলে কেন? আমাদের এখানকার লোকজন কিন্তু ভালো নয়। তুমি বাজারে এত বড় বড় ঝুমকা পরে গেলে সবাই তোমার ঝুমকার দিকে তাকিয়ে থাকবে। শুধু তাই নয়, চোর তোমার ঝুমকা টেনে ছিঁড়ে নিয়ে পালিয়েও যেতে পারে।
কি বলছেনটা কি মা? এরকম কিছুই হবে না, এগুলো তো আগেকার যুগে হতো। আসলে ঝুমকা দুটো আমার খুবই পছন্দের, তাই জন্য আপনি দেখছেন না আমি সবসময় ঝুমকাটা পরে আছি। যতই হোক এটা তো ঠাকুমার স্মৃতি, তাই এই ঝুমকাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তখনই সেখানে পিঙ্কি এসে বলে, শ্রীলেখা, আসলে তোমাকে একটু বিরক্ত করতে চলে এলাম। আমি তোমার কাছ থেকে তোমার পছন্দের জিনিসই চাইতে এসেছি। আসলে দেখো না, আজকে সন্ধ্যাবেলা আমার দাদার ছেলেটার জন্মদিনের অনুষ্ঠান আছে, তাই তুমি তোমার এই ঝুমকা দুটো আমাকে দাও না, আমি আজকে বার্থডে পার্টিতে পরে যাব। সে কি? না না, এটা সম্ভব নয়। বৌমা তোমাকে ঝুমকাটা দিতে পারবে না। আর তাছাড়া জন্মদিনের পার্টিতে কেউ এত বড় বড় ঝুমকা পরে যায় না। তুমি অন্য কিছু একটা পরে যাও। কেন কাকিমা, আপনার বৌমা যদি এত বড় বড় ঝুমকা পরে বাজারে যেতে পারে, আর আমি এই ঝুমকাটা পরে বার্থডে পার্টিতে যেতে পারবো না? আপনি ঝুমকাটা দিতে চান না সেটাই বলুন। বাবা, আপনাদের মনে এত হিংসা, এত অহংকার। আমি তো বড় যা হিসেবে আমার ছোট জায়ের কাছে একটু আবদার করতে এসেছিলাম মাত্র। না না দিদি, তুমি রাগ করো না, আমার কোনো অসুবিধা নেই। এই নাও, তুমি ঝুমকাটা নিয়ে যাও, আমি এখনই খুলে দিচ্ছি। তুমি তো আমার বড় দিদির মতো। এই বলে শ্রীলেখা তার ঝুমকা দুটো পিঙ্কিকে খুলে দেয়। এর ফলে পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়। পিঙ্কি সেই ঝুমকা নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের বাড়িতে চলে যায়। তুমি কিন্তু ওকে ঝুমকাটা দিয়ে ঠিক করলে না বৌমা। পিঙ্কি খুবই লোভী। সেই প্রথম দিন থেকেই ওই ঝুমকার প্রতি ওর খুবই লোভ। তোমার এত পছন্দের জিনিস আর আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি, এভাবে তুমি না দিলেই পারতে। কিছু হবে না মা, দিদি তো আর পুরোপুরি জিনিসটা নিয়ে যাচ্ছে না, আমাকে তো আবার কালকেই ফিরিয়ে দেবে বললো। চলুন আমরা এখন বাজারে যাই। এই বলে শ্রীলেখা তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজারে চলে যায়। সন্ধ্যাবেলা পিঙ্কি শ্রীলেখার বড় বড় ঝুমকা পরে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। 2-1 ঘন্টা পর সে আবার বাড়িতে চলে আসে। শ্রীলেখা মনে করে পিঙ্কি হয়তো পরের দিন তার ঝুমকা তাকে ফিরিয়ে দেবে, কিন্তু পিঙ্কি 5-6 দিন ধরে একবারের জন্য 3 তলা থেকে 2 তলাতে নেমে আসে না। সে কিছুতেই শ্রীলেখার মুখোমুখি হয় না। বৌমা, পিঙ্কি এখনো পর্যন্ত তোমার ঝুমকা ফিরিয়ে দিয়ে যায়নি, তাই তো? না মা, এখনো তো দিয়ে যায়নি। আমার মনে হয় দিদি নিশ্চয়ই ভুলে গেছে। তবে আপনি চিন্তা করবেন না, দিদি নিশ্চয়ই কালকে দিয়ে যাবে। আর তাছাড়া একই তো বাড়ি, এই তো উপরেই থাকে। আমার প্রয়োজন পড়লে আমি যখন ইচ্ছে দিদির কাছ থেকে তো ঝুমকা নিয়ে নিতেই পারবো, তাই না? তোমাকে এত ভালো মানুষ সাজতে হবে না। ঝুমকাটা নিয়ে গেল 1 সপ্তাহ বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত দিয়ে যাওয়ার সময় পাচ্ছে না। দাঁড়াও, আমি বরং পিঙ্কির কাছ থেকে ঝুমকাটা চেয়ে নিয়ে আসছি। না না মা, এরকম করবেন না। আপনি যদি এখন ঝুমকা চাইতে যান তাহলে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ওনারা আমাদের খারাপ ভাবতে পারেন, আর দিদি আমাকেও খারাপ ভাববে। দিদি হয়তো ভাববে আমি আপনাকে পাঠিয়েছি। আজকের দিনটা দেখি, দিদি যদি আজকে ঝুমকা না দিয়ে যায় তাহলে আমি বরং দিদির কাছ থেকে ঝুমকা চেয়ে নিয়ে আসবো। তখনই সেখানে পিঙ্কি ঝুমকা নিয়ে চলে আসে। এই তো সুলেখা, আমি তোমার ঝুমকা নিয়ে চলে এসেছি। আর বলো না, আসলে বার্থডে পার্টিতে গিয়ে উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। এই কদিন ধরে আমার একটানা লুজ মোশন হয়েছে, সেই জন্য আমি তোমাকে তোমার ঝুমকাটা ফিরিয়ে দিতে পারিনি। এই নাও তোমার ঝুমকা, আমি এখন আসি। হ্যাঁ। এই বলে পিঙ্কি ঝুমকাটা তাড়াতাড়ি করে শ্রীলেখার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। শ্রীলেখা তার ঝুমকা ফিরে পাওয়া মাত্রই ঝুমকাটা কানে পড়ে নেয়, কিন্তু ঝুমকা দেখে গায়ত্রী দেবীর কেমন যেন অন্যরকম বলে মনে হয়। বৌমা, দেখি তো একবার ঝুমকাটা আমার হাতে দাও তো। ঝুমকাটা কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে, দেখি দেখি। এই বলে গায়ত্রী দেবী ঝুমকা হাতে নিয়ে বুঝতে পারে যে সেগুলো নকল ঝুমকা। আর সেই দেখে গায়ত্রী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তখনই তার বৌমাকে সঙ্গে নিয়ে পিঙ্কিদের বাড়িতে চলে যায়। দিদি, তোমার বৌমা কিন্তু এটা একদমই ঠিক করেনি। আমার বৌমার অরিজিনাল ঝুমকা দুটো নিয়ে আমার বৌমাকে নকল ঝুমকা ধরিয়ে দিয়েছে। আমি এই কারণেই আমার বৌমাকে বারবার করে বারণ করেছিলাম পিঙ্কিকে যাতে ঝুমকা না দেয়। কি বলছোটা কি? আমার বৌমা এরকম মোটেই করতে পারে না। নিশ্চয়ই তোমাদের কোনো একটা ভুল হচ্ছে। আমার তো মনে হচ্ছে তোমরাই আমার বৌমাকে নকল ঝুমকা দিয়েছিলে, আর এখন আমার বৌমাকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছো। দেখো দিদি, একদম ফালতু কথা বলবে না। তোমার বৌমাকে এখনই আসল ঝুমকাটা দিয়ে দিতে বলো, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের কথা শুনে পিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে তখনই সবার সামনে মিথ্যা নাটক করতে শুরু করে। আরে কাকিমণি, আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমি তো আমার নতুন জায়ের সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানি এই ঝুমকা দুটো শ্রীলেখার খুবই পছন্দের। ও এই ঝুমকা ছাড়া কিছুতেই থাকতে পারে না। সেই জন্যই তো আমি এই ঝুমকার নকল ঝুমকা বানিয়ে শ্রীলেখাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিলাম। আর এই সামান্য একটা জিনিস নিয়ে আপনি থানা পুলিশ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন।
এটা কোনো মজা করার জিনিস নয়, আর নাইবা এটা কোনো সামান্য ব্যাপার। আসলে ঝুমকাটা যে অনেক বেশি দামি সেটা নয়, এই ঝুমকাটা আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি। সেই জন্য এতদিন পর্যন্ত আমি এটা সামনে রেখেছি, আর আমি চাই আমার বৌমাও যেন এটাকে ভালো করে সামনে রাখে। দিদি, তুমি আমার বৌমাকে এভাবে কথা শোনাবে না। আমার বৌমা তো বললো ও শ্রীলেখার সঙ্গে একটু মজা করতে চেয়েছিল, তাতেও তোমার হচ্ছে না। এই সামান্য দুটো ঝুমকা নিয়ে এত অহংকার করার মতো কিছু নেই। তোমাদের মতো মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত না। বৌমা, আজকের পর থেকে তুমি এদের সঙ্গে কোনো কথা বলবে না। যাও, তোমরা তোমাদের ঝুমকা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও। তোমাদের এই ঝুমকার প্রতি আমাদের কোনো লোভ নেই। এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে দুই পরিবারের মধ্যে কোনো রকমের সম্পর্ক থাকে না। আর এভাবেই প্রায় 10-15 দিন কাটে। শ্রীলেখা এখন সবসময় ঝুমকা না পরে আলমারিতে খুব যত্ন সহকারে তুলে রাখে। কিন্তু একদিন বিয়ে বাড়িতে পড়ে যাবে বলে শ্রীলেখা যখন সেই ঝুমকা দুটো আলমারি থেকে বের করতে যায়, তখন সে দেখে যে আলমারির মধ্যে ঝুমকা নেই। আর এই দেখে শ্রীলেখা খুবই ভয় পেয়ে যায়। মা দেখুন না, আমি আলমারির মধ্যে আমার ঝুমকা দুটো রেখেছিলাম, কিন্তু এখন ঝুমকা দুটো পাচ্ছি না। কোথায় গেল বলুন তো, আপনি দেখেছেন? আমার তো এখন মনে হচ্ছে ঝুমকা দুটো তোমাকে দিয়েই আমি ভুল করেছি। একটা জিনিস তুমি ঠিক মতো সামনে রাখতে পারো না, আবার তুমি ঝুমকা দুটো হারিয়ে ফেলেছো। না না মা, হারিয়ে ফেলতে যাব কেন? নিশ্চয়ই বাড়িতেই থাকবে, বাইরে তো আর যাবে না। আমার মনে হয় ভালো করে খুঁজে দেখতে হবে। আপনি আমাকে একটু সাহায্য করুন না। এই বলে শ্রীলেখা এবং গায়ত্রী দেবী দুজনে মিলে তন্ন তন্ন করে নিজেদের বাড়িতে ঝুমকা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও ঝুমকা খুঁজে পায় না। তখনই সেখানে তাদের বাড়ির কাজের মেয়ে শান্তি চলে আসে। শান্তি শ্রীলেখাদের বাড়িতে কাজ করার পাশাপাশি পিঙ্কিদের বাড়িতেও কাজ করে, তাই দুই পরিবারের সমস্ত খবরাখবর তার কাছে থাকে। মেম সাহেব, আপনারা কি ওই বড় বড় সোনার ঝুমকা দুটো খুঁজছেন, যেটা আপনি আপনার বৌমাকে মুখ দেখার অনুষ্ঠানে উপহার দিয়েছিলেন? হ্যাঁ ঠিক, তুমি দেখেছো নাকি? তুমি বলতে পারবে ঝুমকা দুটো কোথায় আছে? হ্যাঁ আমি বলতে পারবো। ওই ঝুমকাগুলো তো পিঙ্কি ম্যাডামের কাছে আছে। পিঙ্কি ম্যাডাম নিজের আলমারিতে খুব যত্ন করে তুলে রেখেছে। আমি সেদিন যখন পিঙ্কি ম্যাডামের ঘর মুছতে গিয়েছিলাম, তখন দেখলাম যে পিঙ্কি ম্যাডাম ঝুমকা দুটো পরে রিলস করছে। আমি জিজ্ঞাসা করলে বলল শ্রীলেখা দিদিমণি নাকি ঝুমকা দুটো ওনাকে সামনে রাখার জন্য দিয়েছে। এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তখনই গায়ত্রী দেবী পুলিশকে ফোন করে বাড়িতে ডাকে। পুলিশ এসে পিঙ্কিদের বাড়িতে গিয়ে তদন্ত করে। শেষ পর্যন্ত পিঙ্কির আলমারি থেকে সেই ঝুমকা উদ্ধার করা হয়। এরকম কাজের জন্য পিঙ্কি সকলের সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে। এমনকি পুলিশ পিঙ্কিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চায়। অফিসার, আপনি দয়া করে দিদিকে গ্রেপ্তার করবেন না। আমি আমার ঝুমকা পেয়ে গেছি, আমার আর কিছু চাই না। কিন্তু দিদি, এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। এত লোভ লালসা করা কখনোই ঠিক না। আমার মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে ঠিক কথাই বলতো। আর কখনো যদি আমার ঝুমকার দিকে তুমি নজর দিয়েছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে তোমার ঝুমকা দুটো আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমি লোভ সামলাতে না পেরে ওটা চুরি করে নিয়েছি। আর এর আগেও আমি নকল ঝুমকা দিয়ে তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আর কখনো এরকম করব না। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। সেদিন থেকে শ্রীলেখা তার ঝুমকা আরো সাবধানে আরো যত্ন সহকারে সামলে রাখতে শুরু করে। সেই সাথে পিঙ্কি আর কখনোই শ্রীলেখার ঝুমকার দিকে নজর দেয় না। আজকে শ্রীতমার বাবা মা বিপ্লব এবং প্রিয়াঙ্কাকে তার স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছে। শ্রীতমা ক্লাস 9-এ পড়ে। সে এমনিতে পড়াশোনায় অনেক ভালো এবং সে যথেষ্ট বাধ্য। তবে কেন তার স্কুল থেকে তার বাবা মাকে ডেকে পাঠানো হয়েছে, এ কথা কিছুতেই তার বাবা মা বুঝতে পারে না। বিপ্লব এবং প্রিয়াঙ্কা দুজনেই বেশ চিন্তায় পড়ে। আজকাল বিপ্লব এবং প্রিয়াঙ্কার মধ্যে বেশ কিছু কারণে একটা চাপা অশান্তি লেগেই থাকে। তার উপরে তাদের মেয়ের স্কুল থেকে আসা এই খবর তাদের ওই অশান্তিকে যেন আরো 4 গুণ বাড়িয়ে দেয়। দেখো গিয়ে মেয়ে আবার স্কুলে কোনো ছেলে বন্ধু বানিয়ে বসেছে কিনা। আজকালকার মেয়েদের থেকে এসব ছাড়া কি বা আশা করা যায় বলো তো? ছেলে বন্ধু যদি বানায় তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি স্কুলে পড়ার সময় কখনো মেয়ে বন্ধু বানাওনি? আমার কটা মেয়ে বন্ধু ছিল সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু পুরো স্কুল যে তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াতো, আর সেটাও আমি খুব ভালো করে জানি। মেয়েও তো মায়ের মতোই হয়েছে, যেমন গাছ তেমন ফল হওয়া তো স্বাভাবিক। গোটা স্কুল যখন আমার পেছনে ঘুরতো, সেই গোটা স্কুলের মধ্যে তো তুমিও থাকতে। আমি তো তোমাকে কখনো বলিনি যে তুমি স্কুল লাইফে মেয়েদের পেছন পেছন ঘুরতে কেন? আর মেয়েটা কি তোমার নয়, শুধু আমার মেয়ে? সেসব কথা নয় আমরা স্কুলে গিয়ে আলোচনা করব। এখন চলো দেখি আবার তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে।
এই বলে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শ্রীতমার স্কুলের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে শ্রীতমার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে তারা জানতে পারে শ্রীতমা কি করেছে এবং কেন তার বাবা মাকে এভাবে স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছে। সমস্ত কথা শুনে বিপ্লব এবং প্রিয়াঙ্কা দুজনেই লজ্জায় এবং রাগে শ্রীতমার স্কুলের হেড স্যারের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে না। আমরা শ্রীতমাকে অনেক স্নেহ করি, আমরা জানিও পড়াশোনায় অনেক ভালো আর অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু ও যে আজকে এরকম করবে সেটা আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। কেন করেছিস তুই এরকম? আমরা বিশ্বাস করে তোকে স্কুলে পাঠাই যাতে তুই তোর পছন্দের বন্ধুর সঙ্গে স্কুল থেকে পালিয়ে যেতে পারিস, সেই কারণে। ও শুধু আমার পছন্দের বন্ধু নয় মা, আমি ওকে ভালোবাসি আর আমি জানি তোমরা কোনোদিনও ওর সাথে আমার বন্ধুত্ব রাখতে দেবে না, তাই তো আমরা ঠিক করেছিলাম আমরা পালিয়ে যাব। কেন তোর এরকম মনে হয়েছে যে আমরা তোর সাথে ওই ছেলেটার বন্ধুত্ব রাখতে দেব না? আর না দিলেই বা সেটা দোষের কি? এই বয়সটা তো তোর পড়াশোনা করে নিজের আর বাবা মায়ের নাম উজ্জ্বল করার বয়স, পালিয়ে গিয়ে বাবা মায়ের মুখে চুনকালি মাখানোর বয়স তো নয়। তাহলে তোমরা দুজনে কেন পালিয়েছিলে? তোমাদের মনে হয়নি যে তোমরা এমন করলে দাদু দিদা ঠাম্মা সবাই কষ্ট পাবে? এখন নিজেদের কষ্ট হচ্ছে বলে তাই তোমরা বুঝতে পারছো, তাই না? দেখেছো কেমন মেয়ে তৈরি করেছো তুমি, কিভাবে স্কুলের হেডমাস্টারের সামনে আমাদের অপমান করছে। ও তো ভুল কিছুই বলেনি, ইতিহাসের পুনরাবৃত্তি তো হতেই থাকে। আমরা আমাদের বাবা মাকে যেই কষ্টটা দিয়েছি সেই কষ্টটা পেতে আমরা এত ভয় পাচ্ছি কেন? ও তো শুধু সেটাই জিজ্ঞাসা করেছে। তারা দুজনে শ্রীতমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে শ্রীতমা খুব চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে, কারণ শ্রীতমার বাবা তাকে বলে দেয় যে স্কুলে শ্রীতমার ওই বিশেষ বন্ধু পড়ে ওই স্কুলে শ্রীতমাকে আর পড়াশোনা করাবে না। এই কথা শুনে শ্রীতমা নিজের রাগ ধরে রাখতে পারে না। সে তার বাবা মায়ের অতীতের স্কুলের সম্পর্ক নিয়ে একটার পর একটা কথা বলতেই থাকে। এই ঘটনায় বিপ্লব প্রচন্ড রেগে গিয়ে শ্রীতমার গায়ে হাত তুলতে গেলে প্রিয়াঙ্কা তাকে থামিয়ে দেয়। তুমি কেন ওর গায়ে হাত তুলতে চাইছো বিপ্লব? ও তো ঠিকই বলেছে, যেই ভুল কাজটা করে আমরা সংসার পেতেছি সেই একই কাজ করার জন্য ওর জীবনের সুখ কেন কেড়ে নেওয়া হবে শুনি? সংসার না ছাই, তোমাকে বিয়ে করে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যেই ভুল করে আমি এত পস্তাচ্ছি আমি কখনোই চাইবো না সেই ভুল আমার মেয়েও করুক। আর স্কুল লাইফে সব ভালোবাসা টালোবাসা কিছুই হয় না, বুঝেছো? এই কথা শুনে প্রিয়াঙ্কা অঝোর নয়নে কাঁদতে থাকে। প্রায় 17 বছর আগে ঘটে যাওয়া সমস্ত কথা তার চোখের সামনে যেন একেবারে ছবির মতো ভেসে ওঠে। প্রিয়াঙ্কা তখন সবেমাত্র ক্লাস 11-এ উঠে নতুন স্কুলে ভর্তি হয়েছে। প্রিয়াঙ্কা এত অপরূপ সুন্দরী এবং এতটা পড়াশোনায় ভালো যে তার সঙ্গে একবার কথা বললেই সবাই তাকে বন্ধু বানিয়ে ফেলে। প্রিয়াঙ্কা যে স্কুলে যায় সেখানেই তার সঙ্গে এমনই হয়। প্রিয়াঙ্কা যে এই ব্যাপারটা খুব একটা পছন্দ নয় তা নয়, তবে এভাবে সবার থেকে স্পেশাল ব্যবহার পেতে তার ভালোই লাগে। এমনই একদিন প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে তাদের স্কুলের ক্লাস 12-এর একটি ছেলে আসে। এতদিন পর্যন্ত স্কুলে আমি যা বলতাম আমার বন্ধু বান্ধবরা তাই শুনতো, কিন্তু এখন তো সুযোগ পেলেই সবাই তোমার কাছে চলে আসে। আমার কিন্তু মোটেই এটা ভালো লাগছে না। ভালো লাগছে না সেটা বলতে গিয়ে তুমি তো নিজেও আমার কাছে চলে এলে, এবার আর নিজের বন্ধুদের দোষ দিতে ইচ্ছা করবে? তোমার কাছে আমার বন্ধুদের কথা বলতে এলাম আর তুমি তো দেখছি আমাকেই ফাঁসিয়ে দিলে। এবার বুঝতে পারছি সারাদিন কেন সবাই তোমার পেছনে পেছনে ঘুরতে থাকে। সেই সবার মধ্যে বুঝি তুমিও পড়ো? আমি কেন তোমার পেছনে পেছনে ঘুরতে যাবো শুনি? আমার আগে থেকে একটা গার্লফ্রেন্ড আছে, ওকে? আমার তো বিশ্বাস হয় না। তুমি আমার আশেপাশে থাকো বলেই আমি কখন কোন ক্লাসে একা থাকবো সেটা তুমি জানতে, তাই তো এখন আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিলে। প্রিয়াঙ্কার কথা শুনে বিপ্লব হাসতে থাকে। প্রিয়াঙ্কা আসলেই ভীষণ সুন্দর কথা বলতে পারে, তার সাথে কথা বললে খুব সহজেই তার বন্ধু হওয়া যায়। সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এবং বিপ্লবের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে যায়। তারা সুযোগ পেলেই একসঙ্গে থাকে, একসঙ্গে টিফিন করে, একসঙ্গে স্কুলে আসে এবং একসাথেই বাড়ি ফেরে। দেখতে দেখতে তাদের এই বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। বিপ্লব এবং প্রিয়াঙ্কাকে দেখলেই তাদের বন্ধু বান্ধবরা নানান রকম ভাবে তাদেরকে নিয়ে মজা করে, এটাতে তারা বেশ আনন্দ পায়। স্কুলের বন্ধু বান্ধবরা ভালোবাসার সম্পর্কে জড়ালে বাকি বন্ধু বান্ধবরা যেভাবে তাদেরকে নিয়ে মজা করে এই ব্যাপারটা ঠিক সেরকমই ছিল। কিন্তু একদিন প্রিয়াঙ্কাকে একা একা স্কুলের গেট দিয়ে ঢুকতে দেখে তার বন্ধুরা খুবই অবাক হয়ে বলে, এ কি অদ্ভুত দৃশ্য দেখলাম আজকে। স্বামীকে ছাড়াই স্ত্রী কিভাবে এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে একা একা প্রবেশ করলো? আজকে তোর স্কুল করতে খুব অসুবিধা হবে, তাই না? এইসব তোরা কি বলছিস? কার সাথে কাকে গুলিয়ে ফেলছিস? সর, আমাকে যেতে দে। এই তুই হঠাৎ এমন ব্যবহার করছিস কেন প্রিয়াঙ্কা? আমাদের কথায় রাগ করলি নাকি? নাকি বিপ্লবের সঙ্গে তোর ব্রেকআপ হয়ে গেল? প্লিজ একটু বল না কি হয়েছে।
আরে বাবা, কে বিপ্লব? কি বলছিস তোরে এগুলো? শর্ত আমাকে যেতে দে। শুধু শুধু সময় নষ্ট করছিস। ক্লাসে গিয়ে আমার এখন অনেক কাজ আছে, সেগুলো সব করতে হবে। বাবা, তুই একটু সুন্দর বলে তোর এত অহংকার? এই কাল পর্যন্ত যার হাত ধরে সারা স্কুলের মাঠে ঘুরে বেড়াচ্ছিলিস, আজকে তাকে চিনতেই পারছিস না? সত্যি বাবা, বিপ্লবের ভাগ্যটাই খারাপ। নয়নার এই কথা শুনে গুরুগম্ভীর গলায় একজন ভদ্রলোক তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। কার সাথে হাত ধরে ঘুরছিলে প্রিয়াঙ্কা? আর শুরুতেই শুনলাম তোমরা ওদেরকে স্বামী স্ত্রী বললে, তার মানে ব্যাপারটা খুব সিরিয়াস, তাই না? আমি আপনাকে সেসব কেন বলতে যাব? আমি তো আপনাকে চিনিই না। তবে হ্যাঁ, বিপ্লব আর প্রিয়াঙ্কা আমাদের স্কুলের সব থেকে ফেমাস কাপল। ওদের দুজনকে একসঙ্গে দারুণ মানায়। চুপ কর না তোরা, কখন থেকে ভুলভাল কথা বলেই যাচ্ছিস। ওসব কিছু নয় বাবা, তুমি একদম চিন্তা করো না। আমরা একটা নাটকের অভিনয় করেছিলাম, সেখানে আমি আর বিপ্লব স্বামী স্ত্রী হয়েছিলাম। ওরা ওটার কথাই বলছে। নয়না এবং তার বাকি বন্ধুরা যেই শোনে যে ওই ভদ্রলোকটা প্রিয়াঙ্কার বাবা, তারা সেখানে এক মুহূর্ত থাকে না। তারা বুঝতে পারে কেন প্রিয়াঙ্কা বিপ্লবকে চিনতে অস্বীকার করছিল। আজকে সমরেশ বাবু প্রিয়াঙ্কার স্কুলে এসেছিল প্রিয়াঙ্কা স্কুলে কেমন পড়াশোনা করছে সেসব জানার জন্য। আর স্কুলে ঢুকতেই তার মেয়ের ব্যাপারে সেই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সেদিন আর প্রিয়াঙ্কাকে ক্লাস করতেই দেয় না, সোজা সেখান থেকেই তাকে বাড়ি নিয়ে চলে যায়। বিপ্লব স্কুলে এসে প্রিয়াঙ্কাকে না দেখে খুবই অবাক হয়। নয়না তার বাকি বন্ধু বান্ধবরা বিপ্লবকে সব কথা খুলে বলে যে তাদের জন্যই প্রিয়াঙ্কার বাবা সব জানতে পেরেছে। এইভাবে প্রায় এক সপ্তাহ কাটে। সবাই ভাবে হয়তো প্রিয়াঙ্কার বাবা তার স্কুল ছাড়িয়ে দিয়েছে, কিন্তু এক সপ্তাহ পরে প্রিয়াঙ্কা আবার স্কুলে আসে। আমি তো ভেবেছিলাম তোমাকে আর কোনোদিনও দেখতেই পাবো না। তোমার বাবা যে এত রাগী সেটা আমরা কেউ জানতাম না। উপরওয়ালার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমাকে আরো একবার দেখার সুযোগ করে দিয়েছে। আমাকে না দেখার অভ্যাস যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে তত ভালো। সমস্ত ঘটনা আমার বাবা জেনে যাওয়ার পরে বাবা আমার লাইফ একেবারে জেলের কয়েদিদের মতো করে দিয়েছে। না কোথাও যেতে দেয়, না কাউকে বাড়িতে আসতে দেয়। প্লিজ তুমি বলো না যে তোমার বাবা তোমাকে অন্য স্কুলে ভর্তি করবে। কি গো, এরকম কিছু করবে না তো? এরকমই কিছু করবে। আর শুধু স্কুল চেঞ্জ করবে না, এখান থেকে 400 কিলোমিটার দূরের এক শহরে আমার মাসির বাড়িতে আমাকে পাঠিয়ে দেবে। আমি এবার থেকে সেখানে থেকেই আমার পড়াশোনা করব। এই শুনে বিপ্লব প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা একে অপরের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা সেদিনই স্কুল থেকে পালিয়ে যাবে। তারা কাউকে কিছু না বলেই স্কুল ছুটির পর ট্রেনে করে অন্য শহরে চলে যায়। তাদের দুজনের বাড়ির লোকজন হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেড়ালেও কোথাও তাদের টিকিটও পাওয়া যায় না। প্রিয়াঙ্কা এবং বিপ্লব দুজনেরই পড়াশোনা বন্ধ হয়ে যায়। যেই বছর বিপ্লবের স্কুল পাশ করে কলেজে পড়ার কথা ছিল, সেই বছর থেকে বিপ্লব গ্যারেজ, শাড়ির দোকান, ফলের দোকান ইত্যাদি জায়গায় কাজ করে নিজের এবং প্রিয়াঙ্কার জন্য জীবিকা নির্বাহ করে। দেখতে দেখতে সেই 17 বছর কেটে যায়। পালিয়ে যাওয়ার পরে তাদের জীবনে কত রকমের সমস্যা এসেছে সেই সব কিছু প্রিয়াঙ্কা এবং বিপ্লব তাদের মেয়েকে বলতে থাকে। এবার বুঝলি কেন বাবা তোকে বকাবকি করছে? সেদিন যদি আমি এমন একটা হঠকারী সিদ্ধান্ত না নিতাম, তাহলে হয়তো আমরা দুজনেই পড়াশোনা করে ভালো চাকরি করে তোকে আরো ভালো জীবন দিতে পারতাম। যেই বয়সে কলেজে পড়ে আমার স্বপ্ন পূরণ করে নিজের গাড়ি কেনার কথা ছিল, সেই বয়সে আমি গ্যারেজে কাজ করে লোকের গাড়ি ঠিক করেছি। এখন সেই বাবা কোনোভাবেই চাইবে না তাদের সন্তানরাও তাদের মতো কঠিন জীবন কাটাক। কিন্তু তোমরা দুজন তবুও তো একসঙ্গে আছো। কত কত বাবা মায়ের তো ডিভোর্স হয়ে যায়। তোমরাও তো আমাকে ছোটবেলা থেকে বলেছো যে তোমরা দুজনই দুজনকে স্কুল থেকেই চিনতে। যদিও তোমাদের পালিয়ে যাওয়ার কথাটা আমি লুকিয়ে লুকিয়েই শুনেছিলাম। আমাদের ডিভোর্স হয়ে যেত রে মা, শুধুমাত্র আমি পড়াশোনা শিখিনি তাই কোনো কাজ করতে পারবো না, আর নিজে রোজগার করে তোকে খাওয়াতেও পারবো না। এটা ভেবেই আমি তোর বাবার অনেক অপমান সহ্য করেই এখানে থেকে গেছি। কিন্তু বাবা তো তোমাকে ভালোবাসে। ভালো না বাসলে কি তোমার সাথে পালিয়ে আসতো আর না তোমার জন্য এত কিছু করতো? ছোট বয়সে নেওয়া সমস্ত সিদ্ধান্ত যে সঠিক হবে তা তো নয়। ওই বয়সে আমরা তো নিজেদের জীবনটা ঠিক করে বুঝতেই পারি না, তাই তো বাবা মায়েরা যা বলে সেটাই আমাদের শুনতে হয়। তোর বাবা আর আমি আমাদের বাবা মায়ের কথা না শুনে এই ভুলটাই করেছি, তাই আমাদের সম্পর্কে এত তিক্ততা এসেছে। হয়তো আগে আমরা একে অপরকে খুব পছন্দ করতাম, কিন্তু এখন এসব অতীত। প্রিয়াঙ্কার এই কথা শুনে শ্রীতমা ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছুতেই হিসাব মিলিয়ে উঠতে পারে না যে কিভাবে সেই দুটো মানুষ একে অপরের সঙ্গে এত ঝগড়া অশান্তি করতে পারে, যে দুটো মানুষ একসঙ্গে থাকবে বলে সমস্ত কিছু ছেড়ে পালিয়ে এসেছিল। শ্রীতমা বুঝতে পারে যে ছোটবেলায় নেওয়া সমস্ত সিদ্ধান্ত সঠিক পরিণতি পায় না। সে এটাও বুঝতে পারে যে কয়েকদিনের একটা সম্পর্কের জন্য সে পালিয়ে গিয়ে তার বাবা মাকে কতটা কষ্ট দিতে চলেছিল।
তোমরা সারা জীবন একসঙ্গেই থাকো প্লিজ। আমি কথা দিচ্ছি আমি কোনো ভুল কাজ করে কোনোদিনও তোমাদেরকে কষ্ট দেব না, কিন্তু তোমরা কোনোদিনও আলাদা হয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। ছোটবেলায় তোমরা দুজনে যেমন ভাবে থাকতে তোমরা এখনো সেরকম ভাবেই থাকো। শ্রীতমার কথা শুনে তার বাবা মা খুবই অবাক হয়। তোমরা সারাদিন বাড়িতে ঝগড়া করতে বলেই তো আমি শান্তিতে নিজের মনের কথা কাউকে বলতে পারতাম না, কারোর সাথে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারতাম না। আর তাই তো আমার স্কুলের ওই বন্ধুকে আমি সব বলতাম। যখন দেখলাম যে ও তোমাদের থেকে বেশি আমাকে পাত্তা দিচ্ছে, তখন আমি ওর সাথে পালিয়ে গিয়ে আলাদা করে থাকার বন্দোবস্ত করতে চাইছিলাম। তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে আমি আর কোনোদিনও এমন কিছু করব না যাতে তোমাদের কষ্ট হয়। বিপ্লব এবং প্রিয়াঙ্কা তাদের মেয়ের কাছে এমন কথা শুনে নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না। তারা শ্রীতমার কথায় রাজি হয়। তারপর থেকে তারা দুজনে আগের মতো ঝগড়াও করে না, আর সারাক্ষণ তারা হাসি খুশিতে থাকার চেষ্টা করে। এভাবেই তাদের সংসারে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে।